প্রিয় দর্শক, শুভেচ্ছা সহ শুরু করছি মেট্রো এফএম টু দ্য পয়েন্ট। আপনারা জানেন যে আমাদের এই অনুষ্ঠানের সমসাময়িক বিষয়গুলো নিয়ে কথা বলে থাকি। সাধারণত আমাদের স্টুডিওতে অতিথি থাকেন কিংবা অনলাইনে আমরা চেষ্টা করি যুক্ত করতে। আজকে আমরা যে বিষয়টি কথা বলবো, আমরা বিষয়টি ঠিক করেছি রাষ্ট্র সংস্কার। দর্শক, আমরা গত প্রায় 1.5 মাস হলো যে সারা দেশে ছাত্র জনতার যে একটা আন্দোলন সেটি শুরু হয়েছিল। আমরা জানি যে বৈষম্য বিরোধী এবং কোটা বিরোধী যে সংস্কার আন্দোলন, সেইটির আজকে যে চূড়ান্ত বিজয় গত 5ই অগাস্ট আমরা দেখেছি। তারপরে বিভিন্ন জায়গাতে সংস্কারের দাবি উঠেছে, সংস্কারের প্রস্তাব আমরা বিভিন্ন কর্নার থেকে পাচ্ছি। তো এই বিষয়টি ছাত্র শিক্ষার্থী জনতা যে রাষ্ট্র সংস্কারের কথা বলছে, রাষ্ট্র সংস্কার আসলে কি, এই বিষয় নিয়ে কথা বলবো। আজকে স্টুডিওতে আমাদের সঙ্গে কেউ নেই, কিন্তু অনলাইনে যুক্ত আছেন দুজন বিশিষ্ট অতিথি, এম হুমায়ুন কবির, সাবেক রাষ্ট্রদূত ও পররাষ্ট্র সচিব, এবং বদিউল আলম মজুমদার, সম্পাদক সুশাসনের জন্য নাগরিক সুজন। আপনাদের দুজনকেই স্বাগত জানাচ্ছি। আমি শুরু করতে চাচ্ছি বদিউল আলম মজুমদার আপনাকে দিয়ে। রাষ্ট্র সংস্কারের কথাটি আমরা শুনছি, এই বিষয়টি আমাদের কাছে একটু নতুন, কিন্তু আমরা বুঝতে পারছি যে আমাদের দেশ যাতে ভালো থাকে, দেশের মানুষ যাতে ভালো থাকে। গতকালই অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন যে আমি বাংলাদেশের মানুষ, হিন্দু নয়, বৌদ্ধ নয়, মুসলিম নয়, এই দেশের নাগরিক হিসাবে যেন আমি সবটুকু অধিকার পাই। আমরা আলটিমেটলি সেইটাই আমাদের চাওয়া। আমরা একটু জানতে চাই রাষ্ট্র সংস্কার কী জিনিস। রাষ্ট্র সংস্কার, অনেক ধন্যবাদ। রাষ্ট্র সংস্কার মানে রাষ্ট্রের খোলনালচে পরিবর্তন করা, বদলে দেওয়া। যেইভাবে রাষ্ট্রটা পরিচালিত হয়েছে এবং এর থেকে এগুলোর যেন পুনরাবৃত্তি না হয় সেটা নিশ্চিত করা। যেমন আমাদের একটা কর্তৃত্ববাদী সরকার প্রতিষ্ঠিত হয়েছে। এই কর্তৃত্ববাদী সরকার প্রতিষ্ঠিত হওয়ার মাধ্যমে মানুষের অনেক অধিকার হরণ করা হয়েছে, ভোটাধিকার থেকে শুরু করে অনেক নাগরিক অধিকার হরণ করা হয়েছে। এবং এই যে কোটা সংস্কার আন্দোলন কিন্তু শুধুমাত্র সরকারি চাকরিতে সমসুযোগ নয়, ওখানে যে অনেকগুলো অধিকার থেকে বঞ্চিত হয়েছে ওইসব ছেলেমেয়েরা, যেমন তাদের জীবনের অধিকার থেকে বঞ্চিত হয়েছে। ওই যে আবরার হত্যা মামলা আমরা জানি যে তার বাক স্বাধীনতা হরণ এবং জীবনের অধিকার। তারপর জাহাঙ্গীরনগরে আমরা দেখেছি সেই সেঞ্চুরিয়ান, যে চরম মানবাধিকার লঙ্ঘন। তো এই সকল অধিকার হরণ, এগুলো যাতে পুনরাবৃত্তি না হয়। একই সাথে পুনরাবৃত্তি না হয় যে এই যে 3 ধরনের অপরাধ, একটা হলো মানবতা বিরোধী অপরাধ, যেমন এই যে 7 শতাধিক ওর 700-র মতো, অন্তত 700-র মতো প্রাণহানি ঘটেছে, হাজার হাজার ব্যক্তি আহত হয়েছে। এই রকম একটা হত্যাকাণ্ড যেন পুনরাবৃত্তি আবার না ঘটে। বাংলাদেশের ইতিহাসে বোধহয় স্বাধীনতার পর এটাই সবচেয়ে বেশি মানুষের হতাহত করার ঘটনা। এটার যেন পুনরাবৃত্তি না হয়। তারপরে কতগুলো ফৌজদারি অপরাধ করেছে, এই যে মানুষের বিভিন্নভাবে হয়রানির শিকার, বিভিন্নভাবে যে মানুষকে নিপীড়নের শিকার ইত্যাদি ইত্যাদি, এই অনেকগুলো ফৌজদারি অপরাধ হয়েছে। আবার অনেকগুলো এই যে দেওয়ানি অপরাধ হয়েছে, চুরি, বাটপারি, তারপরে লুটপাট, অর্থ পাচার, এগুলো সিভিল অফেন্স। এগুলোর যেন পুনরাবৃত্তি না ঘটে, এটা। আর আরেকটা জিনিস ঘটেছে, এই যে মানুষের মধ্যে, কালকে ইউনূস ভাই আপনি যেটা রিপিট করলেন, আমাদের প্রধান উপদেষ্টা বলেছেন আমরা যেন পরিবার হই, কিন্তু আমাদের জাতিটাকে, আমাদের দেশটাকে খণ্ড বিখণ্ড করে ফেলা হয়েছে। আমরা একটা হোমোজেনিয়াস জাতি, আমাদের মধ্যে, আমরা বাংলা ভাষাভাষী, আমাদের কালচারালি আমাদের মধ্যে কোনো ভিন্নতা নেই। হ্যাঁ, আমাদের ধর্মীয় একটু ওই যে আমাদের সনাতন ধর্মাবলম্বী আছে প্রায় 9-10%, এবং কিন্তু আমরা একটা হোমোজেনিয়াস গ্রুপ। কিন্তু আমাদের মধ্যে যে বিভক্তি সৃষ্টি করা হয়েছে, আমরা ওই যে লুৎফুজ্জামান বাবর বলছে যে উই আর লুকিং ফর শত্রু। দেখো, শত্রুর চারদিকে, শত্রুর দেশ, এই যে পোলারাইজেশন যেটা বলে, বিভক্তি, এই সবগুলো জাতিকে আমরা এই যে এমন পর্যায়ে নিয়ে এসছি, একটা চরম বিপর্যয়ের মুখে নিয়ে এসছি। তো এগুলো যাতে ভবিষ্যতে না ঘটে, এটার জন্য কতগুলো সংস্কার,
সুদূর প্রসারী সংস্কার, যেমন সাংবিধানিক সংস্কার, আইনের সংস্কার, কতগুলো প্রতিষ্ঠানের পরিবর্তন, নিয়ম নীতি পদ্ধতির পরিবর্তন, এই যে সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করা, এরকম অনেকগুলো ক্ষেত্রে পরিবর্তন, সুদূর প্রসারী পরিবর্তন, যেগুলো আমাদেরকে বর্তমান পরিস্থিতিতে নিয়ে এসছে, এটা যাতে না ঘটে। জি জনাব মজুমদার, আমরা এই যে সংস্কারের জন্য আমাদের শিক্ষার্থী, আমাদের দেশের নাগরিক, আপনারা যারা পেছনে থেকে বুদ্ধি পরামর্শ দিচ্ছেন, আমরা কতটুকু প্রস্তুত আসলে? আমরা প্রস্তুত কতটুকু এটা কিন্তু আমরা বলতে পারবো না, আমাদের যারা দায়িত্ব নিয়েছে তাদেরকে বলতে হবে। প্রথমত একটা বড় সিদ্ধান্ত তাদের নিতে হবে যে আমাদের এই সংবিধান আছে কি নাই। জি, আমরা এখন একটা জগা খিচুড়ির মধ্যে আছি কিনা আমি নিশ্চিত নই। তারা সংবিধানের অধীনে রাষ্ট্রপতির কাছ থেকে তারা শপথ নিয়েছে। জি, জি। আবার অনেকে বলছে যে আর সংবিধান নাই, এটা বিপ্লব হয়েছে, এটা ওই যে এটা সবকিছুই করা সম্ভব, কিন্তু সংবিধান মেনে চললে কিন্তু অনেক কিছু করা সম্ভব নয়। পরবর্তী সরকারকে করতে হবে, অনেকগুলো সুপারিশ তারা রেখে যেতে পারবে, একটা রাজনৈতিক সমঝোতা তারা সৃষ্টি করতে পারে, পলিটিক্যাল সেটেলমেন্ট তারা তৈরি করতে পারে, একটা ঐক্যমত্যের সৃষ্টি করতে পারে, কিন্তু তারা করতে পারবে না। আর অন্যথায় যদি তারা মনে করে যে সংবিধান নাই এবং নতুন করে শুরু করার, তখন তাদের অনেক কিছু করার সুযোগ সৃষ্টি হবে, বাট ওগুলো কিন্তু কষ্টসাধ্য, ওগুলো দুরূহ। এবং একই সাথে এখন এই সিদ্ধান্ত নিতে হবে সংবিধান আছে কি না, আর একটা সিদ্ধান্ত নিতে হবে তারা কতটুকু করতে চায়। ওটা দুটোই ওই যে। জি জনাব মজুমদার, আমি আবার আপনার কাছে আসবো। আমি একটু, আমাদের আরেকজন অতিথি আছেন অনলাইনে যুক্ত আছেন, একটা বাক্য বলে আমি শেষ করছি যে তারা আসলে কি করতে চায়, তাদের লক্ষ্যটা কি, তাদের ওই যে তারা কতটুকু যেতে চায়, ওটা সুস্পষ্ট করা গুরুত্বপূর্ণ। জি, অনেক ধন্যবাদ আপনাকে। আমরা আরেকজন অতিথি, তার কাছে জানতে চাচ্ছি, এম হুমায়ুন কবির। আপনি শুনতে পাচ্ছেন আমাকে? জি, আপনাকে আমি শুনতে পাচ্ছি। আপনি যদি আমাদেরকে একটু বলেন, জনাব মজুমদার বলছিলেন যে তারা কি করতে চায়, আমরা রাষ্ট্র সংস্কার নিয়ে আলাপ করছিলাম, এইটার যে প্রেক্ষিতটা সংবিধান আছে কি না, এই সংবিধানের আদলে এটা হচ্ছে কি না। আমরা সরকারহীনতায়ও তো ছিলাম প্রায় 2 দিন 3 দিন, আমার যদি ভুল না হয়, দেশে কোনো সরকার ছিল না। হোয়াট নেক্সট? ধন্যবাদ আপনাকে। আমার ধারণা যে ফজল আলম ভাই এই বিষয়টার জবাব দেবেন আরো বিস্তারিতভাবে, কিন্তু আমি একটুখানি বলতে চাই, যেহেতু আমি পররাষ্ট্র বিষয়ক কাজগুলোই করেছি, সেই দিক থেকে যদি আমি বলি, তাহলে আমার কাছে মোটা দাগে এখন রাষ্ট্র সংস্কারের 2-3টা জায়গা অনুভূত হচ্ছে। প্রথম যেটা হচ্ছে, আমি বলবো যে গণতন্ত্র বা গণতান্ত্রিক ব্যবস্থা, এবং এই গণতন্ত্র বা গণতান্ত্রিক ব্যবস্থার ক্ষেত্রে বদিউল আলম মজুমদার ভাই বলছিলেন কথাটা, যে মানুষের রাষ্ট্র পরিচালনা, মানুষের অংশগ্রহণটা নিশ্চিত করতে হবে। গত 53 বছর বাংলাদেশ স্বাধীন হওয়ার পরে, বদি ভাই, আমরা মুক্তিযুদ্ধের মানুষ, আমাদের কাছে এখন মনে হচ্ছে নতুন করে আবার এই ছাত্ররা যে পথ দেখাচ্ছে, এটা বোধহয় আমাদের মুক্তিযুদ্ধের সম্পূরক কাজটা করা বা আমাদের অসমাপ্ত কাজটা তারা সমাপ্ত করার দিকে আমাদেরকে নিয়ে যেতে উৎসাহিত করছে। সেটা হলো মানুষের সব পর্যায়ে মানুষের অংশগ্রহণ। এই গত 53 বছর ধরে বাংলাদেশে যে শাসন কাঠামোটা আছে, সেখানে মানুষের সম্পৃক্ততার জায়গা কিন্তু নাই। আমি গত 1 বছর আগে, নির্বাচনের আগে, আমি সারা দেশে বিভিন্ন সব রাজনৈতিক দলগুলো, প্রধান রাজনৈতিক দলগুলোকে নিয়ে আমি একসাথে বসিয়ে তাদের ডায়ালগ ফর পিস এটা করার চেষ্টা করেছি। তখন আওয়ামী লীগ বলেন, বিএনপি বলেন, বড় সব রাজনৈতিক দলগুলো, তাদের নেতৃবৃন্দ, স্থানীয় পর্যায়ের নেতৃবৃন্দ আমাকে বলেছে যে তাদের সাথেও কখনো কনসালটেশন বা কোনো বিষয়ে আলোচনা করা হয় না। ঢাকা থেকে সিদ্ধান্ত দেওয়া হয়, তাদের সেটা মানতে হয়। তো কাজে এই যে সাধারণ মানুষ, বাংলাদেশ সংবিধান তো এই দেশের সংবিধানের মালিক করেছে জনগণ। জনগণ আমাদের ব্যবস্থায় কোথায়? তো কাজে আমার কাছে, আমি যখন গণতান্ত্রিক ব্যবস্থা, যার জন্য আমরা লড়াই করেছি, 1 নম্বর উপাদান ছিল গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠা করা। তো সেই গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠা করতে গেলে জনগণের অংশগ্রহণকে সুনিশ্চিত করতে হবে সর্বপর্যায়ে, 1 নম্বর বিষয়। দ্বিতীয় যেটা হচ্ছে, সেটা হলো যে আমরা মুক্তিযুদ্ধের আরেকটা চেতনা ছিল, সেটা ছিল যে আমি একটা মানবিক রাষ্ট্র করব। তো মানবিক রাষ্ট্র যদি আমায় করতে হয়, পাকিস্তানিরা
অসুরী এবং অমানবিক কাজ আমাদের উপর করেছে বলেই তো আমরা তার বিপক্ষে একটা মানবিক রাষ্ট্র করা, কল্যাণমুখী মানবিক রাষ্ট্র করার জন্যই মুক্তিযুদ্ধ করেছিলাম। তো কাজে সেখানে আমার মানবাধিকার, ন্যায় বিচার, এগুলি আমাকে সুনিশ্চিত করতে হবে। এবং আমি পররাষ্ট্র প্রেক্ষাপট থেকে যদি বলি, গত নির্বাচন থেকে শুরু করে এই গত 1-2 সপ্তাহ যা ঘটেছে, তার মধ্যে বাইরের পৃথিবীতে যে বিষয়গুলো নিয়ে সবচেয়ে বেশি আলোচিত হচ্ছে সেটা হচ্ছে মানবাধিকার। এবং সেটা এবং আজকে বাংলাদেশের পররাষ্ট্রনীতি যদি বলেন বাইরে, বা নতুন সরকারকে যদি বাইরের পৃথিবীতে কথা বলতে হয়, প্রথম যে বিষয়টা নিয়ে আলোচনা তাদের আসবে সেটা হচ্ছে মানবাধিকার। এখানে যে মানবতা বিরোধী কাজ হয়েছে, হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে, সেটার তদন্ত আমরা কিভাবে করব এবং তার ভিত্তিতে আমরা কি ধরনের বিচার ব্যবস্থায় যাব এবং এইগুলোকে কি করবো। তো কাজে মানবাধিকারের বিষয়টা একইভাবে গুরুত্বপূর্ণ। এবং ন্যায় বিচার বলে রাখতে হবে, আমরা ন্যায় বিচারের জন্য লড়েছিলাম, সামাজিক ন্যায় বিচারের জন্য। তো কাজে সেই ন্যায় বিচারটাকে আপনাকে সুনিশ্চিত করতে হবে। তারপর ধরেন আরো যেটা আছে সেটা হলো যে ইকুইটি, বৈষম্যহীন ব্যবস্থা। এবং ছাত্ররা তো বৈষম্য বিরুদ্ধেই আন্দোলন করেছে। বাংলাদেশে আমরা কিন্তু দুর্ভাগ্যজনক ভাবে হলেও সত্যি 71 মুক্তিযুদ্ধ আমরা বৈষম্যের বিরুদ্ধে করলেও আজকের বাংলাদেশ কিন্তু সবচেয়ে বড় বৈষম্যের দেশ। এই একটা দেশ যে দেশের ধনীদের গড় হার, প্রবৃদ্ধির গড় হার সারা পৃথিবীর মধ্যে সর্বোচ্চ, কিন্তু গত বছর থেকে সাধারণ মানুষ নিষ্পেষিত হয়েছে কিন্তু এই মূল্যস্ফীতি, এটা ওইটা নানান ধরনের অর্থনৈতিক জটিলতার কারণে। কাজে ইকুইটি, আপনাকে ন্যায় বিচারে যে ইকুইটি, সাম্যর বিষয়টা, এটাও আপনাকে আনতে হবে। তো কাজে এই বিষয়গুলো আমি বলবো যে গণতান্ত্রিক ব্যবস্থার কথা যখন আমরা বলি, যেই গণতান্ত্রিক ব্যবস্থাটা আমার বাইরের পৃথিবীর সাথে সম্পর্ক কি হবে তার প্রধান নির্ণায়ক হবে, তো সেটা একটা। দ্বিতীয় জায়গাটা আমি সংক্ষেপে শেষ করছি, এটা হচ্ছে আমার অর্থনীতি। আমার অর্থনীতিকে যদি আজকে আমাদের অর্থনীতিটা যে কোনো বিচারে আপনি বলেন, প্রধান 3টা পিলার অর্থনীতি, আমার কৃষি, আমার রফতানি বা আমদানি, আমার রেমিটেন্স, এই যে 3টা আমাদের আয়ের উৎস, এই তিনোটাতেই কিন্তু আমরা বাইরের পৃথিবীর সাথে গভীরভাবে সম্পৃক্ত। তো কাজেই আবার এখানে যদি আমি সেটাকে সাধারণ মানুষের জন্য উপাদেয় করতে পারি, তাহলেই আমি কিন্তু বাইরের পৃথিবীতে যেমন বিশ্বাস অর্জন করতে পারি এবং আমরা যেমন অর্থনীতিকে সমৃদ্ধ করার জন্য তাদের সহযোগিতা পেতে পারি। আমার মানুষ যারা এই যে গত আন্দোলনের সময় আমরা দেখেছি গত কয়েক সপ্তাহে, বাংলাদেশিরা রেমিটেন্স পাঠাতে চায়নি, তারা বলছে আমরা রেমিটেন্স পাঠাবো না এই অবস্থাতে। আজকে কিন্তু আবার গতকালেরই চিত্র, বাংলাদেশিরা মালয়েশিয়াতে গিয়ে ঝাঁপিয়ে পড়েছে রেমিটেন্স যে এক্সচেঞ্জ হাউসগুলো পাঠানোর ব্যাপারে। জি, এটা তাদেরকে আশ্বস্ত করাও কিন্তু আমাদের পররাষ্ট্র নীতির এখন অন্যতম একটা প্রধান বিষয় বলে। জি, আমরা একটু ডক্টর মজুমদারের কাছে যেতে চাই। ডক্টর মজুমদার শুনতে পাচ্ছেন? শুনতে পাচ্ছি। জনাব মজুমদার, এই যে আজকে আমরা দেখলাম যে আমাদের 2জন এক্স ল মেকার তারা ধরা পড়েছেন, রাষ্ট্র সংস্কারের যে স্বপ্নের কথা আমরা চিন্তা করি, সেই স্বপ্নের মাঝে তো যেটা ন্যায় বিচার এবং বৈষম্যহীন সমাজের কথা আমরা ভাবি। আমাদের অর্থনীতিতে যে বৈষম্য, আপনি একজন অর্থনীতিবিদ, জনাব হুমায়ুন কবির বলছিলেন টু ইকোনমিজ যেটা আমাদের স্বাধীনতার মূল ভিত্তি, সেই জায়গাটা কিভাবে অ্যাড্রেস হবে? এখন এই যে বৈষম্য, ক্রমবর্ধমান বৈষম্য, এবং হুমায়ুন কবির ভাই বলেছেন যে আমাদের দেশের যে যারা বিত্তশালী তাদের প্রবৃদ্ধির হার, তাদের আয় বৃদ্ধির হার সর্বোচ্চ পৃথিবীতে। এই জন্য তো বাংলাদেশ সৃষ্টি হয়নি। এবং এই প্রবৃদ্ধির হার, এটা একদিকে ফাঁপা অর্থনীতি, আর এর সুফল কিন্তু সাধারণ মানুষ পাচ্ছে না। এই যে যারা বিত্তশালী হচ্ছে, ওই যে ফুলে কি বলে, আঙুল ফুলে কলা গাছ, হ্যাঁ, কলা গাছ হচ্ছে না, ওটা আরো বিরাট কিছু হচ্ছে। এগুলো এই অর্থকড়ি পাচার হচ্ছে এবং এগুলোর সুফল আমরা পাচ্ছি না। এরা মানুষকে শোষণ করে, বঞ্চিত করে তারা অর্থবিত্তের মালিক হচ্ছে এবং এগুলো তারা বাইরে নিয়ে যাচ্ছে। এবং এরা ওই যে বিদেশি যে শাসক গোষ্ঠী ছিল, যে ব্রিটিশরা, তাদের থেকেও খারাপ। তারা তো আমাদের থেকে শোষিত, বঞ্চিত করে আমাদেরকে তাদের দেশে নিয়ে বিনিয়োগ করেছে, তাদের লোকজনরা উপকৃত হয়েছে। তো এই যে এরা যে করছে, এরা আমাদের সাধারণ মানুষ সামান্যতম উপকৃত হচ্ছে না। তো এখন এই যে অর্থনীতি করতে হইলে আমাদের এইসবের বিহিত করতে হবে।
ধরেন এটা শুরু হয়েছে কি কোটা সংস্কার আন্দোলন, তারপরে এটার পরবর্তী তাদের ধাপ ছিল বৈষম্য বিরোধী আন্দোলন, তারপরে এক দফা। কারণ ওই আলটিমেটলি এক দফা না হলে এই বৈষম্য দূর হবে না, বৈষম্য দূর হওয়ার সম্ভাবনা সৃষ্টি হবে না, এবং ওই যেই সকল অধিকারহীনতা সেটা নিশ্চিত হবে না। বাই দি ওয়ে আমাদের কবির ভাই বলেছেন, হুমায়ুন কবির ভাই বলেছেন যে গণতন্ত্রায়ন অন্যতম নিয়ামক হলো ভোটের অধিকার, জনগণের সম্মতির শাসন, জনগণের শুধু অংশগ্রহণ নয়, জনগণের ভোটের শাসন, সম্মতির শাসন। তো এগুলো যদি প্রতিষ্ঠিত না হয় তাহলে কিন্তু আমরা ওই যে আপনি রাষ্ট্র সংস্কারের কথা বলছেন, রাষ্ট্র সংস্কার হবে না। আর আপনি ওই যে অর্থনৈতিক এই যে সংকট উত্তরণের জন্য একটা জিনিসে আমাদের এখন নজর দেওয়া দরকার, এসডিজিতে। এসডিজি আমরা এমডিজিতে ভালো করেছি, এসডিজিতে আমাদের ভালো করার সম্ভাবনা আছে, এবং আমরা যদি সেদিকে মনোযোগ দেই এবং এসডিজিতে যদি আমরা মনোনিবেশ করি তাহলে সাধারণ মানুষকে উৎপাদকে পরিণত করা সম্ভবপর হবে। ওই যে এসডিজি 16 যেটা সাম্য, মানবিক না কি পিস, জাস্টিস অ্যান্ড স্ট্রং ইনস্টিটিউশনস, এবং শিক্ষা, স্বাস্থ্য, তারপরে পয় নিষ্কাশন, সবকিছু আমরা সেদিকে নজর দিতে পারবো। তো আমাদের এসডিজি বাস্তবায়নের দিকে নজর দিতে হবে। তারপরে আমাদের স্থানীয় সরকার ব্যবস্থাকে শক্তিশালী করতে হবে। এখন ধরেন এই যে স্থানীয় সরকার ব্যবস্থাটা ভেঙে পড়েছে, এই যে আমাদের এই যে মেয়ররা, ঢাকার 2 জন মেয়র এবং অধিকাংশ কাউন্সিলর, প্রায় সব কাউন্সিলররা পলাতক, তারপরে অনেকগুলো স্থানীয় সরকার প্রতিষ্ঠানের প্রতিনিধিরা পলাতক, তথাকথিত প্রতিনিধি, এবং এদের মাধ্যমে কিন্তু মানুষের সেবা পৌঁছে মানুষের কাছে। তো এইসব বিষয়ে আমাদের নজর দিতে হবে যদি অর্থনৈতিক ওই যে অর্থনীতির যে সংকট সেটা যদি উত্তরণ ঘটাতে হয়। জনাব হুমায়ুন কবির, আপনি যদি কিছু অ্যাড করতে চান এই বিষয়ে। প্রশ্নটা মিস করলাম। জনাব মজুমদার বলছিলেন যে আমাদের এসডিজিতে অর্জন ভালো, মানে এমডিজিতে ভালো করেছি, এসডিজিতে আমরা কীভাবে আর সেই ধারাবাহিকতাটা অক্ষুণ্ণ রাখতে পারি। একই সাথে একটি বিষয়, আমাদের তরুণ যারা যে 2 জন উপদেষ্টা পরিষদে আছেন, সেই সহ সমন্বয়ক সহ শিক্ষার্থী যারা আছেন, তারা যে স্বপ্নের কথা বলছেন সেইখানে আলটিমেটলি যেতে আমাদের করণীয়। ধন্যবাদ আপনাকে। এখানে আমি বলবো যে এই যে আমাদের তরুণ প্রজন্মকে আজকে আমাদের সরকারি ব্যবস্থাপনার সাথে সংযুক্ত করা হয়েছে, এটাকে আমি একটা ইতিবাচক দিক বলে মনে করছি। কারণ আমরা মুক্তিযুদ্ধের মতো এত বড় ঘটনা ঘটার পরেও আমরা কিন্তু সরকারি কাঠামোতে বা সিদ্ধান্ত গ্রহণ কাঠামোতে আমরা সংযুক্ত হতে পারিনি, এবং যেই কারণে মুক্তিযুদ্ধের যে সত্যিকার অর্থে যে আপনি যদি বলি চেতনা বলেন, প্রত্যাশা বলেন, সেগুলো কিন্তু আমরা এই রাষ্ট্র কাঠামোর মধ্যে সংযুক্ত করতে পারি। তো সেই প্রেক্ষাপট থেকে এবারের যে কাজটা আমি বলবো যে প্রফেসর ইউনূস এই কাজটা করেছেন, এবং এটা একটা অভিনব, একটা নতুন ধরনের উদ্ভাবন আমি যদি বলি ব্যবস্থায়। তো এখন তাদের অনেক প্রত্যাশা আছে, কিন্তু তাদের প্রত্যাশা আমি মনে করি তরুণ প্রজন্ম হিসাবে বদিউল আলম মজুমদার ভাই অনেকগুলো বলেছেন, আমি তরুণ হিসাবে বা এখন যারা তরুণ আছেন তাদের প্রত্যাশার 1 নাম্বার বিষয় যেটা হয় সেটা হচ্ছে যে আমি আমার ভবিষ্যৎটাকে কিভাবে গড়ব। অর্থাৎ আমি যদি সহজ ভাষায় বলি যে আমি কি কাজ করে খাবো, তাই কাজে সেখানে এমপ্লয়মেন্ট জেনারেশন বা তার কাজের ব্যবস্থাটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়। কিন্তু আপনি লক্ষ্য করবেন যে গত বাংলাদেশে এই ক্ষেত্রে বাংলাদেশিরা গিয়ে সমুদ্রে, ভূমধ্যসাগরে বিপদগ্রস্ত হচ্ছে, সাহারা মরুভূমিতে তারা বিপদগ্রস্ত হচ্ছে, তারা বাংলাদেশের অভ্যন্তরে এই আমার সুযোগ, তরুণ প্রজন্মের জন্য সুযোগটা, সেই সুযোগের উপর তাদের আর আস্থা এখন নাই। তাদের আমি মনে করি যে এই তরুণ প্রজন্মকে যদি আপনি কাজে লাগাতে হয়, ধরে রাখতে হয়, বাংলাদেশের উন্নয়নের সাথে সক্রিয়ভাবে সম্পৃক্ত করতে হয়, তাহলে আপনার এখানে কাজের সুযোগ তৈরি করতে হবে, তাদের জন্য ভবিষ্যতের জন্য আশা সঞ্চার করতে হবে, এবং সেই জন্য অর্থনৈতিক আপনার কর্মকাণ্ড, এবং সেই ক্ষেত্রে বিশেষ করে প্রাইভেট সেক্টর, যেহেতু আমরা এখন প্রাইভেট সেক্টর ড্রিভেন ইকোনমি, গত প্রায় 7-8 বছর ধরে প্রাইভেট সেক্টরে কোনো বড় ধরনের ইনভেস্টমেন্ট কিন্তু বাংলাদেশে হয়নি।
প্রাইভেট সেক্টরকে এখন আপনি এনকারেজ করতে হবে, সরকারিভাবেও যেটুকু প্রয়োজন সেই বিনিয়োগটা করতে হবে, যাতে আমাদের এখানে কর্মসংস্থান তৈরি করতে পারি। কর্মসংস্থান যদি তৈরি আমি না করতে পারি, তাহলে এই তরুণ প্রজন্মের মধ্যে যে উচ্ছ্বাস, তাদের মধ্যে যে প্রত্যাশা তৈরি হয়েছে, সেই প্রত্যাশা কিন্তু আপনি বাস্তবায়িত করতে পারবেন না। এবং সেটা করতে গেলেও আমার দরকার, এখানে সংস্কারের কথা বলছেন তো, শিক্ষাক্ষেত্রে একটা বড় ধরনের সংস্কার প্রয়োজন। বাংলাদেশিরা 1.5 কোটি বাংলাদেশি আজকে বাইরের পৃথিবীতে কাজ করে, তারা প্রাণান্ত পরিশ্রম করে, কিন্তু তাদের আয় রোজগারের দিক থেকে কিন্তু তারা সর্বনিম্ন পর্যায়ে আছে। দর্শক, আমরা টেলিভিশন থেকে সরাসরি চলে যাচ্ছি এবং অনলাইনে আমাদের ফেসবুক পেজে, ইউটিউব পেজে যুক্ত থাকছি। আপনার কথা কেটে যাচ্ছে, বুঝতে পারছি না। জি জনাব হুমায়ুন কবির, আপনি বলুন প্লিজ। যেটা বলছিলাম, তো কাজেই আমাদের এই তরুণ প্রজন্মকে যদি আপনি আপনার এই সিদ্ধান্ত গ্রহণ এবং সামাজিক বড় উন্নয়ন প্রক্রিয়ার সাথে সংযুক্ত করতে চাই আমরা, তাহলে আমাদের প্রথম যে কাজটা হচ্ছে শিক্ষার বিষয়ে আবার ব্যাপক ধরনের সংস্কার প্রয়োজন, আধুনিকায়ন প্রয়োজন, যাতে করে তারা এই বৈশ্বিক প্রক্রিয়া, যার সাথে আমরা ইতিমধ্যেই সংযুক্ত হয়ে আছি, আগামীর বাংলাদেশ আরো বেশি করে সংযুক্ত হবে। কাজে তাদেরকে বৈশ্বিক নাগরিক বা বৈশ্বিক প্রেক্ষাপটে মূল্যবান অবদান রাখবার মতো যোগ্যতা, সক্ষমতা তৈরি যদি আমরা করতে চাই, শিক্ষা ব্যবস্থায় ব্যাপক পরিবর্তন দরকার, দক্ষতার ক্ষেত্রে ব্যাপক ধরনের পরিবর্তন দরকার, এবং বাইরের পৃথিবীতে তারা যাতে সংযুক্ত হতে পারে সেই সক্ষমতার জন্য তাদের কিন্তু তৈরি করতে হবে। এগুলো কিন্তু আপনার সংস্কার, এবং আমরা আধুনিক যে বাংলাদেশ গড়ার স্বপ্ন দেখছি, সেই জায়গায় এগুলি একেবারেই অত্যাবশ্যকীয় উপাদান বলে আমি মনে করছি। জি, আমি জনাব বদিউল আলম মজুমদার, আপনার কাছে একটি বিষয়ে জানতে চাই। আমি সম্ভবত আপনার যদি মনে থাকে, মাস 2-3 আগে আপনার অফিসে একটা ইন্টারভিউ করতে গিয়েছিলাম। সেইখানে আমার মনে আছে যে আপনিও একটু ভীত সন্ত্রস্ত ছিলেন, আমিও একজন সংবাদকর্মী হিসেবে আমি কিন্তু খুব কমফোর্টে ছিলাম না আপনার ইন্টারভিউ করতে গিয়ে। আপনার সঙ্গে দীর্ঘ ইন্টারভিউয়ে যে কথাগুলো আপনি বলেছিলেন, আজকে একটু রিফ্রেশ করি। আমরা বাক স্বাধীনতার কথা বলছি, আমাদের এই যে রাষ্ট্র সংস্কার এর একটা বড় জায়গা, তো আমরা কথা বলার স্বাধীনতা আমাদের সেইভাবে ছিল না। তো আজকে আমরা তো যে দুজন ল মেকারকে আমরা দেখলাম, তাদেরকে আটক করার যে ঘটনাগুলো, বা যারা মন্ত্রী ছিলেন, ক্ষমতাবান মানুষ যারা ছিলেন, তারা আজকে কোথায় আছে, আমরা তো এই বিষয়গুলো জানতে চাই। তো আমরা কি এই যে বাক স্বাধীনতার জন্য আমরা এতগুলো শিক্ষার্থী, সাধারণ মানুষ, আপনি বলেছেন 7 শতাধিক মানুষ জীবন দিল, সেই বাক স্বাধীনতাটা কি আসলে আমরা এই সময়ও পেয়েছি? এই যে 5 তারিখের পরের কথা বলছেন? জি জি, হ্যাঁ, 5 তারিখের পরের কথা অবশ্য এটা এখনো ওই যে সুনিশ্চিত হয়নি, কিন্তু আমরা একটা বাস্তববাদী হতে হবে, আমাদেরকে বাস্তববাদী হতে হবে। এই সরকার সবে মাত্র ক্ষমতা, ওই যে সরকার গঠন করেছে, সবকিছুই ওই যে ভেঙে পড়েছিল, তাই তাদের পক্ষে অনেক কিছু ওই যে অনেক কিছুই করা সম্ভবপর নয়, এবং সময় দিতে হবে তাদেরকে। তো আমরা যেন ওই যে ইমপেশেন্ট না হয়ে পড়ি। তবে একটা জিনিস কি, এখন এই যে 2 জন ব্যক্তি গ্রেপ্তার হইলেন এবং 2 জন ব্যক্তিকে আজকে আদালতে হাজির করা হলো, কিন্তু আমরা তো সেনাপ্রধান কয়েকদিন আগে বলেছেন যে আরো অনেক ব্যক্তি হেফাজতে আছে। তো এখন তারা অনেক ব্যক্তি যদি নিরাপত্তা হেফাজতে থাকে, তাহলে যে হারুন সাহেব যে যাদেরকে নিরাপত্তা হেফাজতে দিয়েছিলেন তাদের সাথে তফাৎটা কি? তা আমাদের তো এখন কারা নিরাপত্তা হেফাজতে আছে সেই তালিকা একটা করা দরকার, এই তালিকাটা প্রকাশ করা দরকার, এবং তারা কি গ্রেপ্তার হয়েছেন নাকি গ্রেপ্তার হন নাই, এবং গ্রেপ্তার হইলে তাদেরকে আদালতে হাজির করা দরকার। এবং কারণ আমাদের ওই যে আইনি যে প্রক্রিয়া, সেই প্রক্রিয়া আমাদের অনুসরণ করতে হবে। তো আমার দাবি হবে যে তাদের মানবাধিকার সংরক্ষণ করার জন্য, ন্যায় বিচার নিশ্চিত করার জন্য, এবং কোনো রকম অন্যায় যাতে না হয়, আমরা তাদের শাস্তি চাই, সর্বোচ্চ শাস্তি চাই, তাদের দায়বদ্ধ করতে চাই, কিন্তু কোনোভাবেই যেন তারাও ওই যে অন্যায়ের শিকার না হয়। জনাব মজুমদার, আমি একটু আপনাকে থামাই। আমার সহকর্মী, আমরা সিএমএম কোর্টে যখন সাবেক আইনমন্ত্রী এবং সালমান এফ রহমান সাহেব সাবেক প্রধানমন্ত্রীর উপদেষ্টাকে হাজির করা হয়, তাদের সঙ্গে কোনো আইনজীবী ছিলেন না, এই তথ্যটি আমাদের সহকর্মী এনামুল কবির রূপম আমাদের জানিয়েছিলেন 7টা সংবাদে। এই বিষয়টিও আপনার দৃষ্টিতে আনতে চাই। জি, এটা ওনাদের ওই যে এই ওই সাপোর্ট পাওয়া, যে একজন আইনজীবীর এই যে সহায়তা পাওয়াটা তাদের অধিকার। তারা যদি কোনো আইনজীবী তাদের পক্ষে
ওই যে তাদের পক্ষে দাঁড়ানোর জন্য না পান, ওই যে আদালতের পক্ষ থেকে একজন আইনজীবীকে তাদের জন্য নিয়োগ করা উচিত ছিল। আই থিঙ্ক ওর মাধ্যমে কিন্তু ন্যায় বিচার নিশ্চিত হতে হবে, ন্যায় বিচার নিশ্চিত হবে। তো আমি আশা করব যে এই ক্ষেত্রে না হলেও ভবিষ্যতে যেন তারা যেন ওই যে আইনজ্ঞদের তারা যেন সহায়তা পায়, লিগ্যাল সার্ভিস যেন পায়, সেটা নিশ্চিত। রাষ্ট্রপক্ষের কৌশলীরাও তো আছেন। জি, রাষ্ট্রকেই হয়তো ওই যে রাষ্ট্রকেই ওটা নিশ্চিত করতে হবে। যদি হ্যাঁ, এটা এটা ওই যে বোধগম্য যে এখন কোনো উকিলই তাদের পক্ষে দাঁড়াতে চান না, কিন্তু তাদের ওই যে লিগ্যাল অ্যাডভাইস পাওয়ার তাদের অধিকার আছে। তো সেখানে আদালতেই কোনো আইনজীবীকে নিয়োগ করতে পারে তাদের পক্ষে। আমি মনে হয় এটা করা করা জরুরি। এবং একই সাথে আমি বলতে চাই, এই যে ন্যায় বিচারের মাধ্যমে এই বিচারিক প্রক্রিয়া, স্বচ্ছ বিচারিক প্রক্রিয়ায় তারা যেন শাস্তি পায়, এবং আমি আশা করব, আমার দাবি হবে সর্বোচ্চ শাস্তি, কঠোরতম শাস্তি যেন পায়, কিন্তু ন্যায় বিচারের মাধ্যমে। জনাব হুমায়ুন কবির, আপনি কি এই ব্যাপারটা একটু যদি অ্যাড্রেস করেন, যে আমরা সেনাপ্রধান বলেছেন যে তাদের নিরাপত্তা হেফাজতে আরও অনেক ভিআইপি তারা আছেন। জনাব মজুমদার বলেছিলেন যে ভবিষ্যতে একটা আইনি একটা বিষয় এখানে চলে আসবে। ইন্টারন্যাশনালি আমরা বেস্ট প্র্যাকটিসগুলো ফলো করছি কিনা? আজকে দুজন সাবেক নীতি নির্ধারক, তাদের কোনো আইনজীবী ছিল না কোর্টে। ধন্যবাদ আপনাকে। বদিউল আলম মজুমদার ভাই একটা ইঙ্গিত করেছিলেন, যখন এই সরকারটা গঠিত হয় তখন সুপ্রিম কোর্টের কাছে কিন্তু রাষ্ট্রপতি মতামত চেয়েছিলেন। তখন সুপ্রিম কোর্ট কিন্তু মতামত দিয়েছে। তখন তারা বলেছিল আমরা একটা দুর্যোগ, এখন একটা 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 বিশেষ সময় ক্রান্তিকালের মধ্য দিয়ে যাচ্ছি। তো কাজে ক্রান্তিকালীন সময়টার কথা আমাদের মনে রাখতে হবে। এই যে বললেন যে আজকে কেউ তাদের পক্ষে আইনজীবী দাঁড়াতে চাচ্ছে না, এটা শুধু আইনগতভাবে তাদের অধিকার নিশ্চিত। আমিও ভাইয়ের সাথে একমত যে তাদের আইনি সহায়তা পাওয়ার অধিকার আছে, তারা সেটা পাওয়া উচিত। কিন্তু এই যে দাঁড়ায়নি কেউ তাদের পক্ষে, এর মধ্যে দিয়ে কিন্তু আমরা তাদের কাজের ফলে মানুষের মধ্যে যে ক্ষোভ তৈরি হয়েছে তার একটা প্রতিফলন কিন্তু আমরা দেখতে পাচ্ছি। তো কাজেই এখনকার বাস্তবতায় সেনাপ্রধান যে কথাটা বলেছেন, তিনি বলেছেন যাদের জীবন আশঙ্কা ছিল তাদেরকে আমরা আশ্রয় দিয়েছি। আমি মনে করি যে এখানে হেফাজতের কথা না, তাদেরকে আইনি হেফাজতের কথাটা তিনি বলেননি। আমার যতটুকু উপলব্ধি বা আমি যেটুকু বুঝতে পেরেছি, তাদের কাছে কেউ যদি জীবন আশঙ্কায় গিয়ে তাদের কাছে আশ্রয় নিয়ে থাকে, সেই আশ্রয়টা হয়তো তারা দিয়েছেন। এবং আমি বিশ্বাস করতে চাই যে এই সামরিক বাহিনী গত 5 তারিখ থেকে শুরু করে যে ভূমিকা তারা পালন করছেন, সেটা আমার কাছে মনে হয় অনেক বেশি ইতিবাচক। এবং সেই ক্ষেত্রে তারা মানুষের প্রত্যাশা, মানুষের চাহিদা, আইনি বাধ্যবাধকতা, এই সবগুলো বিষয় মনে রেখেই আমার ধারণা তারাও তাদের যে ভূমিকা আইনের ক্ষেত্রে, বা যারা সম্ভাব্য আইনের বা অ্যাকাউন্টেবিলিটি ফেস করবেন, তাদেরকেও সেভাবে তারা আইনের কাছে হাজির করবার ব্যবস্থা। অনেক ধন্যবাদ জনাব হুমায়ুন কবির। তবে আমি একটা বাক্য শুধু বলতে চাই, হ্যাঁ, কিন্তু তাদের তালিকাটা প্রকাশিত হওয়া জরুরি। কারা কতজন আটক আছেন বা নিরাপত্তা হেফাজতে আছেন সেই তালিকা। জি জি, আবার আপনাদেরকে তৈরি হওয়া দরকার এবং প্রকাশ করা দরকার, এবং তারা যাতে পালিয়ে যেতে না পারে। আর যাদের বিরুদ্ধে অপরাধের ওই যে অভিযোগ আছে, তাদেরকে যেন গ্রেপ্তার করে তাদেরকে যেন আদালতে হাজির করা হয়। জি, অনেক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা। প্রিয় দর্শক, আপনারা যারা আমাদের অনলাইন পেজে যুক্ত ছিলেন, আপনাদের প্রতি ধন্যবাদ, কৃতজ্ঞতা জানাই। বাংলাদেশের একজন নাগরিক হিসেবে আপনাদের মতো আমারও প্রত্যাশা, এই যে শত প্রাণের বিনিময়ে অর্জিত যে একটা আমরা বলছি যে দ্বিতীয়বারের মতো আমরা স্বাধীনতার স্বাদ পাচ্ছি, সেই যে বিপ্লব, এই বিপ্লব যেন ব্যাহত না হয়। এবং রাষ্ট্র সংস্কার বলি বা যে সোজা কথা হচ্ছে যে একজন নাগরিক হিসেবে অধিকার নিয়ে বাঁচার যে স্বপ্ন আমরা দেখি, আমাদের এই প্রজন্ম, ভবিষ্যৎ প্রজন্ম বা যারা স্বাধীনতার জন্য জীবন দিয়েছিলেন, তাদের স্বপ্ন সাধু যেন পূরণ হয়, সেই প্রত্যাশা শেষ করছি। আপনাদের সুস্থতা কামনা করছি। ভালো থাকবেন, দেখা হবে আবার। অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ। ওকে, থ্যাংক ইউ। Good.